হারবো না, লড়বো আজ, ভাঙবো না যত বাধা থাক, যতই আসুক ঝোড়ো হাওয়া, পড়বো না ভেঙে আর। জয়ের পথে সঙ্গে সুজয়, জয়ের পথে সঙ্গে সুজয়, জয়ের পথে সঙ্গে সুজয়, জয়ের পথে সঙ্গে সুজয়। ভরসা আমাদের সাথে আছে যে সুজয়, হার মানবে সব বাধা, কাটিয়ে সব পরাজয়। জয়ের পথে সঙ্গে সুজয়, জয়ের পথে সঙ্গে সুজয়, জয়ের পথে সঙ্গে সুজয়, জয়ের পথে সঙ্গে সুজয়। A dream without an action is just a wish. A dream without an action is just a wish. Turn your ideas into plans, your plans into actions, and your actions into achievements. নমস্কার, জয়ের পথে সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং জয়ের পথে সঙ্গে সুজয় আজকে 500তম 500 এপিসোড 500 উইক। আজকের এপিসোডে আমার অতিথি, আমার বিশেষ অতিথি, আপনারা ওকে আগে দেখেছেন। ইয়েস, আজকে বিশেষ অতিথি আমার কন্যা শ্রীমতী বৈষ্ণা বিশ্বাস। নমস্কার বৈষ্ণা, ফর কামিং টু মাই শো। বৈষ্ণা এসেছিল ঠিক 9 বছর আগে 2017 সালে, যখন ও হায়ার সেকেন্ডারিতে 10th র্যাঙ্ক করে। তার আগে কিন্তু ও মাধ্যমিকে 9th র্যাঙ্ক করেছে। পরে ও ইঞ্জিনিয়ারিং এ টপ র্যাঙ্ক করে ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি ইন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। বৈষ্ণা তারপর ট্রাইয়ে যায় কাজ করতে। বৈষ্ণা সম্বন্ধে বলবো, তার আগে ধন্যবাদ জানাবো বৈষ্ণাকে ফর মেকিং টাইম আউট অফ বিজি স্কেডিউল ফর কামিং টু মাই শো। ধন্যবাদ আপনাদের যারা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, 10 বছর ধরে জয়ের পথে সঙ্গে সুজয় দেখে, জয়ের পথে সঙ্গে সুজয়ের কথা উল্লেখ করে, জয়ের পথে সঙ্গে সুজয়কে করে তুলেছেন এক মুখে মুখে চলা না। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়। সাপ্তাহিক সাফল্যের 7 খণ্ড, 7 rules. The first rule: dream big but start small, but never stop moving forward. বলে, if you cannot run, walk. If you cannot walk, crawl, but don't stop. The second rule of success: discipline will take you where motivation cannot. শুধু motivation cannot. You have to have discipline with it. The third rule of success: success belongs to those who never quit after failure. I keep on saying in my management classes that success is not how high you achieve. Success is how much time you get back on your feet while you fail. The fourth rule of success: continuous learning is the greatest investment in your future. বলে, যতদিন বাঁচি ততদিন শিখি, and that's the key to success. বলে, knowledge makes you great. APJ Abdul Kalam বলেছিলেন, learning
gives creativity, creativity leads to thinking, and thinking provides knowledge, and knowledge makes you great. সুতরাং যতদিন বাঁচি ততদিন শিখি। The fifth rule of success, your attitude determines your altitude. 100তম এপিসোডে এসেছিলেন স্পেশালিটি রেস্টুরেন্ট মেনল্যান্ড চায়না গ্রুপে অঞ্জন চ্যাটার্জি, এবং খুব ভালো রুল অফ সাকসেস বলেছিলেন হিউমিলিটি। সো হিউমিলিটি ইজ দ্য গ্রেটেস্ট ওয়েপন ফর সাকসেস, এবং তাই জন্য বলে অ্যাটিটিউড ডিটারমিনস ইউর অল্টিটিউড। দি সিক্সথ রুল অফ সাকসেস, ক্রিয়েট ভ্যালু ফর আদার্স এন্ড সাকসেস উইল ফলো ইউ। নিজের জন্য তো সবাই আমরা বাঁচি, অন্যের জন্য একটু বেঁচে রেখি না, বাঁচা কিন্তু অনেক সার্থক হবে। সাপ্তাহিক সাফল্যের সেভেন্থ এন্ড দ্য লাস্ট রুল, 500তম পর্বে the seventh and the last rule, সপ্তম এবং শেষ রুল আজকে, টেক রেসপন্সিবিলিটি ফর ইউর লাইফ, নো এক্সকিউজেস, অনলি রিজাল্টস। বলে কমফর্ট জোনের বাইরে যেতে গেলে অনেক চ্যালেঞ্জ থাকবে, কিন্তু সেই চ্যালেঞ্জটা যদি আমরা গ্রহণ করতে পারি, then only we come out of the comfort zone, then we can have the delta X difference which will make us unique, make us distinct, and we will be called successful. চলে যাব প্রশ্ন উত্তরে। তার আগে অতিথি সম্পর্কে দু চার কথা, তার কারণ জয়ের পথে সঙ্গে সুজয় করে তার সফল অতিথিদের সাফল্যের ডকুমেন্টেশন। আপনারা যারা 50তম পর্ব দেখেছেন কিংবা দেখেননি, এখনো ইউটিউবে গেলে 50তম পর্বে জয়ের পথে সঙ্গে সুজয় বৈষ্ণা সেই ক্লাস 10 অব্দি কথা আপনারা শুনতে পারবেন, and we will start after that. জয়ের পথে সঙ্গে সুজয়ের 50তম এপিসোডে আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস, এবং এই গোল্ডেন জুবলি এপিসোডে, গোল্ডেন জুবলি সপ্তাহে আমার অতিথি এবছরের হাই সেকেন্ডারির অর্থাৎ 2017 সালে হাই সেকেন্ডারির 10ম স্থানাধিকারী তথা মাধ্যমিক 2015 নবম স্থানাধিকারী এবং ওর ব্যাচের সাউথ পয়েন্টের অবিসংবাদিত ফার্স্ট গার্ল বৈষ্ণা। নমস্কার। নমস্কার। প্রশ্ন উত্তরে যাওয়ার আগে বৈষ্ণা সম্বন্ধে দু চার কথা একবার বলে নিই। born and raised in Kolkata, Vaishna grew up in an intellectually vibrant and academically enriched environment that naturally fostered excellence, curiosity, and a strong sense of purpose. She is the daughter of two distinguished academicians whose lives have been dedicated to education, leadership, and nation building. Her father, Professor Dr. Sujoy বিশ্বাস, serves as the Registrar of Techno India University, West Bengal, and Director and CEO of Techno India Group, which is widely recognized for his contribution to higher education, research, innovation, and institutional leadership. Her mother, Professor Dr. Chandrani Mishra, is an Associate Professor of English and Head of the Department of Basic Science and Humanities at St. Xavier's College, Autonomous, Kolkata, known for academic excellence and commitment to leadership. Growing up under such inspiring guidance, Vaishna imbibed the values of discipline, perseverance, intellectual rigor, and a deep respect for knowledge from an early age. What sets her apart, however, is not just her academic brilliance, but her ability to harmoniously integrate science, creativity, and purpose into her life. Her academic journey has been marked by consistent excellence. She came into prominence first as a board ranker, bagging the 9th place in the Madhyamik examination 2015 under the West Bengal Board of Secondary Education, and continued her stellar performance by securing a 10th rank in the Higher Secondary Examination 2017 under the West Bengal Council of Higher Secondary Education. Both milestones were reached by her as a student of South Point High School. Her pursuit of excellence beyond national boundaries into the global academic area continued. She was awarded the prestigious DAD Scholarship, which is for German Academic Exchange Service, for a research internship in Germany, a recognition reserved for students with outstanding academic and research potential. Further demonstrating her global academic caliber, Vaishna secured a 100 percentile score in TOEFL and a 97 percentile score in GRE, making her eligible for admission into 7 reputed universities in the United States, including the globally acclaimed Purdue University, West Lafayette campus. Vaishna went on to pursue BTech in Electronics and Telecommunication Engineering from Jadavpur University, one of the India's premier engineering institutions. In 2021, she graduated as a top ranker in a department with 9.75 out of 10 CGPA, showcasing exceptional analytical ability, technical proficiency, and academic dedication. Following her graduation, she served in the Telecom Regulatory Authority of India, TRAI, for a couple of years, gaining valuable professional experience and a real-world experience in a critical sector of national importance. Yet, Vaishna's journey is not defined by academic and professional achievements alone. Alongside her rigorous academic pursuit, she has nurtured a deep and lifelong engagement with the arts.
She has been trained in Indian classical music over 20 years and earned the Sangeet Prabhakar degree with distinction, reflecting her discipline, perseverance, and artistic depth. In addition to her musical accomplishment, Vaishna is a poet by passion, embodying a rare blend of analytical intellect and creative expression. In 2024, during the International Book Fair in Kolkata, her book titled Unheard Melodies was formally released by Exceller Books, making her emergence as a promising literary voice. Her poetry reflects sensitivity, introspection, and a deep understanding of human emotions, further enriching her multidimensional personality. Despite having a strong academic foundation, international opportunities, and a promising career in the technology sector, Vaishna felt a higher calling, one that transcended personal success and aligned with ideas of public service and nation building. Motivated by a desire to contribute meaningfully to society, she embarked on the challenging journey of preparing for the UPSC Civil Service Examination, a path that demands not only intellectual excellence, but also resilience, consistency, and unwavering determination. Her success in the UPSC Civil Services Examination 2025, securing All India Rank 367, stands as a testament to her dedication, discipline, and clarity of purpose. Vaishnavi, I tried to summarize your achievements, which is stellar right from the beginning. বৈশাখে আজকে অন্যান্য প্রশ্ন করবো না কেন, I have tried to enumerate her journey, initial journey. আজকে একদম চলে আসবো, আজকে আসার ব্যাকগ্রাউন্ডের কথা বলি। I was thinking যে 500 এপিসোডে কে গেস্ট হতে পারে, গেস্ট from the media, guest from the cinema industry, কিংবা গেস্ট from the science, technology, কিংবা academic background. সবার সাথে কথা বলে, there are plenty of guests যারা of high positions in the society, administration, academic, media. সবাই বলে যে বৈষ্ণব পশ্চিমবঙ্গ থেকে খুব কমই বাঙালি ইউপিএসসি দেয়, এবং তার চেয়েও খুব একটা মাইক্রো নাম্বারস অফ ইউপিএসসি পায়। সিভিল সার্ভিস এক্সামিনেশন ফাংশনালি অলমোস্ট ফার্স্ট বারই ক্র্যাক করা, মানে কোনো দশমিকেও পাওয়া যায় না। So they said that she is the biggest star at this point of time, and you should do your 500th episode with your daughter. And I'm very proud, feel very blessed. Ami এবং আমার স্ত্রী প্রফেসর ডক্টর চন্দ্রন, we are very blessed that we have child like Vaishna. So Vaishna প্রশ্নটা একটু অন্য। Vaishna 2017 সালে তোমার মনে আছে তুমি জয়ের পথে সঙ্গে সুজয় এসেছিলে, তো 50th এপিসোড অনলি, তখন 1 বছর কমপ্লিট হয়নি। তখন তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে র্যাঙ্কার ছিলে। 9 বছর বাদ যে একজন ইউপিএসসি র্যাঙ্কার হিসেবে তোমাকে পাচ্ছি, প্রথমে জানতে চাই এর মধ্যে তোমার জার্নিতে কি কি হয়েছে, what you went through after 12 getting a rank at entering Jadavpur University, pursuing electronics. তারপর কি কি হলো? How was your journey? আমার এই ক বছরের যে জার্নি, সেটা খুব সুন্দরভাবে তুমি বলেছো দর্শকদের। আমি কয়েকটা জিনিস একটু অ্যাড করব, যে যাদবপুর বিশ্ববিদ্যালয় আমি ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করি তখন আমি গবেষণার প্রতি আকর্ষিত হই। সুতরাং সেই সময় আমি ঠিক নির্ধারণ করে উঠতে পারিনি যে সিভিল সার্ভিসের দিকেই যাব নাকি ভবিষ্যতে গবেষকই হব। তো আমি তখন গবেষণায় কাজে যুক্ত ছিলাম, ড্যাড স্কলারশিপ পেয়েছিলাম, জার্মানির যে বিশ্ববিদ্যালয়ে কাজ করার সুযোগ, কোভিড এর জন্য রিমোট ভাবে সেটি করি। তারপরে যখন গ্রাজুয়েশন কমপ্লিট করি, তখন আমার মনে একটা প্রশ্ন আসে যে ছোটবেলা থেকে এই যে সুপ্ত একটা স্বপ্ন যে সিভিল সার্ভিসে যেতে চাই, প্রশাসনের অংশ হতে চাই, সেটা তাহলে কি আমি ছেড়ে দেব? কিন্তু তার উত্তর আমার মনের মধ্যে থেকে এটাই আসে যে না, আমি সিভিল সার্ভিসেই যেতে চাই, এবং আমি এমন একটা সুযোগ পাই যেটা আমাকে সেই দিকে আরো ঠেলে এগিয়ে দেয়। সেটা হচ্ছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়াতে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজ করার সুযোগ। এবং সেই কাজের পরিবেশে আমি এমন একটা সাপোর্ট পাই, এমন একটা সহযোগিতা পাই আমার সহকর্মীদের কাছে, যে সেটা আমাকে আরো অনুপ্রাণিত করে। এবং যখন আমি কাজ এবং পড়াশোনা একসাথে ভারসাম্য রক্ষা না করতে পেরে কাজ থেকে রিজাইনও করি, তখনও তারা আমাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করে, ভালোবাসা জানায়, শুভেচ্ছা দেয়। এবং সেই জার্নির মাধ্যমেই আমি বাড়ি থেকে 2 বছর পড়াশোনা করে, ফুল টাইম পড়াশোনা করে এই জায়গায় পৌঁছাতে পেরেছি। এক্সিলেন্ট। একটা বলি যে তুমি যখন মাধ্যমিকে র্যাঙ্ক করেছিলে, তোমাদের টেলিভিশনে ইন্টারভিউ হতো, তদানীন্তন সেই সময় চিফ মিনিস্টার তোমার জিজ্ঞেস করতেন 10 এবং 12, তুমি কিন্তু সিভিল সার্ভিসই বলতে, কিন্তু তুমি এখন যেটা বললে
ইঞ্জিনিয়ারিং পড়ার সময় তোমার রিসার্চ ইনক্লিনেশন আছে, অ্যান্ড ইউ আর নেভার শিওর 100% দ্যাট ইউ আর ওয়ান্ট টু পারসিউ সিভিল সার্ভিস। এটা কি ট্রু? মানে তাহলে তুমি প্রথম থেকেই সিভিল সার্ভিসের জন্য পড়তে, মানে নট কনসিডারিং। And that scholarship is one of the most prestigious scholarship. Tate, and you got in, as far as I remember, university which was the best in Germany and the second best in Europe. University নামটা আমার মনে নেই, তোমার কি মনে আছে? ইউনিভার্সিটি অফ অরল্যাঙ্গেন নিউরেমবার্গ, ফ্রিডরিক আলেকজান্ডার ইউনিভার্সিটি। And we found that that's the best university in Germany and the second best in Europe for research. So সেখানে চান্স পাই, কিন্তু কোভিড এর জন্য যেতে মানে রিমোটলি নেয়। এবার জানবো যে মাধ্যমিকের সাফল্য আর ইউপিএসসি সাফল্যের মধ্যে ঠিক পার্থক্যটা কতটা, এবং মানে ধারাবাহিক সাফল্য, পাবলিক এক্সামিনেশন, রেকগনিশন ভার্সেস লাইফ লং ক্যারিয়ার, মানে এইটা নিয়ে যদি তুমি একটুখানি এনুমারেট করো তাহলে ইট উইল বি হেল্পফুল ফর পিপল হু ওয়ান্টস টু পারসিউ সাচ ক্যারিয়ার। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্র জীবনের দুটো খুবই গুরুত্বপূর্ণ মাইল ফলক, এবং প্রথম পাবলিক পরীক্ষা, তাতে এরকম ভাবে এতজন মেধাবী ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতিযোগিতা করে মেধা তালিকায় 10 যে প্রথম 10 তার মধ্যে স্থান অধিকার করাটা অবশ্যই খুবই আনন্দের কারণ ছিল সেই সময়। সেই সময় ছাত্র জীবনে সমাজে এটার গুরুত্ব খুবই ছিল, এবং মিডিয়া, সমাজ, পরিবার, শিক্ষক শিক্ষিকা সকলের কাছ থেকেই অত্যন্ত আনন্দ এবং অত্যন্ত রেকগনিশন আমি পেয়েছিলাম এটার জন্য। কিন্তু সেইভাবে দেখতে গেলে এই যে স্থানাধিকার করেছিলাম তাতে আমার ইমিডিয়েট যে ভবিষ্যৎ জীবন তাতে সেরকম ভাবে কোনো প্রভাব পড়েনি। কিন্তু সিভিল সার্ভিসের যে স্বপ্ন, এটা আমার আগামী 30 থেকে 35 বছরের জীবনকে ডিফাইন করবে। সেই ক্যারিয়ার ট্র্যাজেক্টরিটাকে সারা জীবনের মতো সিভিল সার্ভিস বদলে দিয়েছে, এবং এই যে দেশ গঠনের প্রতি আমি একটা অবদান রাখতে পারবো। প্রত্যেকটি পেশাতেই নিজের মতো করে অবদান রাখা যায়, কিন্তু আমি যে পেশায় গিয়ে রাখতে চেয়েছিলাম সেইখানেই আমি আমার জীবনের যে রিমেইনিং ইয়ার্স তাতে যে আমি অবদান রাখতে পারবো, সেটা আমার কাছে একটা অত্যন্ত বড় ব্লেসিং। এক্সেলেন্ট। এটা একটা হচ্ছে যে এটা আমার এমনি প্রশ্ন, তোমাকে হয়তো সেরকম করে জিজ্ঞেস করা হয়নি, যে ট্রাইয়ের মতন একটা অর্গানাইজেশন যে পাবলিক সার্ভিসের একদম হাইয়েস্ট পয়েন্টে, সেখানের চাকরির সাথে সাথে আমার মনে আছে তুমি এয়ারটেলেও চাকরি পেয়েছিলে, অনেক বেশ ভালো স্যালারির চাকরি তুমি পেয়েছিলে। ট্রাইয়ের চাকরি যে তুমি করবে না, বাড়িতে বসে যাবে, বিটেক কমপ্লিট করে তুমি ট্রাইয়ে জয়েন করেছো, ট্রাইয়ে ইউ আর ডুইং গ্রেট, ইউ আর সে দ্যাট তোমাদের মতন আমরা যখন তুমি চলে আসো তোমার সিনিয়ররা বলেছিলেন যে তোমার মতন রিসার্চ অ্যাসোসিয়েট ওরা আগেও পাইনি এবং পরে ইউ আর দ্য বেস্ট এমপ্লয় অ্যাসোসিয়েট এট দ্যাট পয়েন্ট অফ টাইম। সেই চাকরিটা ছেড়ে দেয়া মানে হাউ মাচ ডিফিকাল্ট ইট ওয়াজ, অর ওয়াজ ইট ডিফিকাল্ট এট অল? ট্রাইয়ের যে চাকরিটা আমি করতাম সেটা আমাকে অত্যন্ত আনন্দ দিত, কারণ আমি সেখানে আমার প্রযুক্তির জ্ঞান এবং এই যে নীতিকরণের প্রক্রিয়া দুটোই একসাথে করতে পেরেছিলাম। এবং আমি আগেও বললাম আমার কাজের পরিবেশ অত্যন্ত ভালো ছিল, আমার সহকর্মীরা অত্যন্ত স্নেহশীল ছিলেন আমার প্রতি, এবং আমার প্রত্যেকটি কাজকে তারা রেকগনাইজ করতেন। কিন্তু আমার একটি বৈশিষ্ট্য এটাই যে আমি যখন যেটা করি আমি আমার সম্পূর্ণ মনোযোগ, সম্পূর্ণ সময় সেটাকে দিলে তবে আমি সেটাতে সফল হই। মানে তুমি বলতে চাইছো যে মাল্টিটাস্কিং ইজ নট ইওর কাপ অফ টি, তাই তো? হ্যাঁ, সেটাই। যে কারণে আমার কিছুটা বোর্ডস এবং জয়েন্টের মধ্যেও ভারসাম্য রক্ষা করতে অসুবিধা হয়েছিল। তো সেই কারণে একটা সময় আমার গিয়ে মনে হয় যে আমি কাজের সঙ্গে পড়াশোনা করলে হয় আমার কাজের প্রতি কিছুটা হয়তো অবজ্ঞা হয়ে যাবে, আর নয়তো পড়াশোনাটা আমি নিজের যতটা ইচ্ছে ততটা একাগ্রতা নিয়ে করতে পারছি না। এবং আরেকটা জিনিস যে ওখানে আমার কাজের পরিবেশে ইন্ডিয়ান টেলিকম সার্ভিস অফিসাররা ছিলেন, আমাদের চেয়ারপারসন ছিলেন আইএএস অফিসার পিডি ওয়াঘেলা স্যার। তারাও আমাকে উদ্বুদ্ধ করেন যে যেহেতু দিল্লিতে এবং ট্রাইতে সিভিল সার্ভিসের প্রতি অত্যন্ত শ্রদ্ধা সহকারে তারা দেখেন, তাই তারা বলেন যে এটা তোমার আরো বড় স্বপ্ন, আরো বড় জায়গায় তুমি যেতে পারো, সুতরাং যদি তোমার মনে হয় যে তুমি পুরো দমে প্রস্তুতি নিয়ে বেশি ভালো করে প্রিপেয়ার করতে পারবে তাহলে তুমি তাই করো। সুতরাং তাদের সাপোর্টটাও আমাকে এই সিদ্ধান্তটা নিতে অনেকটাই সাহায্য করে, এবং অবশ্যই আমার মা বাবার সহযোগিতা, তাদেরও অ্যাসিওরেন্স যে না তুমি বাড়িতে বসে পড়লেও আমরা তোমাকে সব রকম ভাবে সাপোর্ট করব, কোনো চিন্তা নেই, সব মিলিয়েই আমার পক্ষে সিদ্ধান্তটা নেওয়া সম্ভব হয়। যারা ধরো আজকে যারা ইউপিএসসি দিচ্ছে, মোস্টলি আমি বলছি মধ্যবিত্ত পরিবার, উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত পরিবার,
তাদের যারা করছে তাদের এই চাকরি করে পড়া নাকি শুধু পড়া, মানে হাউ ডু দে শুড দে গো অ্যাবাউট ইট, মানে হোয়াট ইজ, কারণ আমরা যে তোমার নানান ফেলিসিটেশন হলো দিল্লিতে এবং অন্যান্য জায়গায়, সেখানে গিয়ে দেখলাম কিন্তু যে ইউ হ্যাড বিন, মানে তুমি তো নিশ্চয়ই পড়াশোনায় ভালো, ব্লেসিং নিশ্চয়ই ছিল, যেরকম অলমোস্ট ফাংশনালি প্রথমবার দিয়ে পেয়েছো, 4, 5, 6 বার করে দিচ্ছে। সো হোয়াট ইজ ইউর মেসেজ টু দ্য ইয়াং জেনারেশন যারা সিভিল সার্ভেন্ট, কেন সিভিল সার্ভেন্টরাই তো ওয়ান অফ দ্য ফাউন্ডেশন অফ টেকিং দ্য কান্ট্রি ফরওয়ার্ড, তাদের জন্য তোমার মেসেজ কি? মানে চাকরি না করে দেওয়া তো তাদের কাছে একটা মানে গ্রাজুয়েশন করে বসে, you do not know when it will happen, লক্ষ লক্ষ 15-16 লক্ষের মধ্যে 200-300-400 র্যাঙ্ক করে করা, তাদের জন্য তোমার মেসেজটা কি? চাকুরিরত যারা প্রত্যাশী রয়েছেন বা যারা ভাবছেন যে তারা চাকরি করবেন নাকি হায়ার স্টাডিজ করবেন, কিভাবে পরীক্ষাটা দেবেন, দেখুন এই সিদ্ধান্তটা কিন্তু অনেক কিছুর ওপর নির্ভর করে। আপনার আর্থিক পরিস্থিতি, আপনার মানসিক পরিস্থিতি, আপনি কতটা রিস্ক নিতে পারবেন, সবকিছু নির্ধারণ করে, আপনার পরিবারের পরিস্থিতি সবকিছু। সুতরাং এই চাকরি ছেড়ে প্রস্তুতি নেওয়া এবং ফুল টাইম প্রিপেয়ার করা এটা খুব একটা সহজ সিদ্ধান্ত নয়। এবং আমার অনেক কলিগস আছেন বা ফিউচার কলিগস যারা কিন্তু চাকরি করেও হয়তো তাদের অ্যাটেম্প্ট একটু বেশি লেগেছে, কিন্তু তারা শেষ অবধি ক্লিয়ার করেছে। সুতরাং আপনার যদি মনে হয় যে না, চাকরি ছাড়া কোনোভাবেই সম্ভব না, পরিবারকে সাপোর্ট করা উচিত বা নিজস্ব ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটা এই মুহূর্তে খুবই ইম্পর্টেন্ট, তাহলে চাকরির সাথেও চেষ্টা করতে পারেন। অবশ্যই অসম্ভব নয়, কঠিন হতে পারে কিন্তু অসম্ভব নয়। তবে যদি সম্ভব হয়, যদি মনে হয় যে না অন্তত 1 বছর 1-2 বছর আমার পক্ষে সম্ভব পুরোদমে প্রস্তুতি নেওয়া, পরিবারের থেকে সেই সহযোগিতাটা পাবো, তাহলে কিন্তু কিছুটা হলেও দ্রুত সাফল্য আসার একটা সুযোগ রয়েছে। তাই বিচার বিবেচনা করে খুব সাবধানে, খুব ভেবে চিন্তে এই সিদ্ধান্তটা নেবেন। একটা কথা আমি শেয়ার করবো অ্যাজ গার্ডিয়ান, রোহিতনার বাবা হিসেবে আমি ওকে দেখেছি, ছোটবেলা থেকেই ও পড়াশোনা খুব ভালো ছিল, স্কুলে প্রথম, সাউথ পয়েন্ট স্কুলে, হাই স্কুলের মতো স্কুলে প্রথম স্থান অধিকার করতো, মাধ্যমিকে র্যাঙ্ক করলো, উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করলো, ইঞ্জিনিয়ার র্যাঙ্ক করলো। সেই বৈষ্ণাকে যা পড়াশুনো বাড়িতে থেকে 2 বছর 2.5 বছর পড়তে দেখেছি আমি, তাতে মনে হচ্ছে আমার as a guardian, as a person who is in academics for the last 18 years, আমার মনে হচ্ছে ইউপিএসসি তে সফল হতে গেলে ফার্স্ট স্ট্র্যাটেজাইজ করাটা খুব জরুরি। প্রথমে সাবজেক্ট গুলো মুখস্থ করাই কিন্তু একটা বিরাট কাজ। যে বোধহয় প্রিলিমসে 4টে এবং মেইনসে 9টা সাবজেক্ট থাকে, প্রিলিমসে 8টা, প্রিলিমসে 8টা, মেইনস অ্যাকচুয়ালি 9টা পেপার, মেইনসে 9টা পেপার থাকে, তো তারপরে ইন্টারভিউ ডাউন, ইটস এ হিউজ টাস্ক। তবে এটা স্ট্র্যাটেজাইজ করে পুরো যদি একদম ফোকাস, একদম বলে টানেল ভিশন যদি করা যায়, একদম চোখ অন্য, তাহলে আর সাফল্য অধরা থাকবে না। আদারওয়াইজ মাল্টিফেরিয়াস অ্যাক্টিভিটি করে কতটা সম্ভব, আমার পার্সোনালি কিন্তু এখনো সন্দেহ রয়ে গেল ওর উত্তর সত্য। এমনি আমরা এতে চলে যাব, ব্রেকে চলে যাবো। একটা জাস্ট ব্রেকের আগে একটা ফুল টাইম প্রিপারেশনের সময় দিনটাকে কিভাবে ভাবতে, মানে জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অপশনাল, এর মধ্যে কিভাবে ব্যালেন্স করতে? আমি আমার দিনটাকে কিছু 3 ঘন্টার স্লটে ভাগ করে নিতাম। প্রথম 3 ঘন্টা আমি জেনারেল স্টাডিজ রিভাইজ করতাম, কারণ আমার সন্ধ্যাবেলা ক্লাস থাকতো, সুতরাং সেই ক্লাসের টপিকস আমি সকালে 3 ঘন্টা রিভাইজ করতাম। তারপর আমি কিছুটা বিরতি নিয়ে স্নান এবং দুপুরের খাবার খেতাম। তারপর আরো 3 ঘন্টা আমি কিছুটা একঘেয়েমি কাটাতে একটা অন্য সাবজেক্ট, যে আমার অপশনাল সোশিওলজি, সেটা আমি পড়তাম। নোটস বানানো বা ভিডিও লেকচার্স দেখা বা মেমোরাইজ করা বা আনসার লেখা 3 ঘন্টা। আবার আধ ঘন্টা বিরতি নিতাম। এরপর 3 ঘন্টা আমার সন্ধ্যেবেলার ক্লাস থাকতো সাধারণত, তো সেটা আমি করতাম, নোটস নিতাম। আর ক্লাসের পরেও আধ ঘন্টা আমি একটু দ্রুত রিভিশন করে নিতাম সবে যে টপিকস গুলো পড়ানো হলো। তারপরে দিনের আরো যে 2 কি 2.5 ঘন্টা সময় আরো থাকতো, তাতে আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তাম। আমি নিউজ পেপার রেগুলারলি পড়তাম, দ্য হিন্দু এবং পরে ইন্ডিয়ান এক্সপ্রেস। তার সাথে আমি মাঝে মাঝে কিছু চ্যানেলস এর নিউজ অ্যানালিসিস ভিডিওস দেখতাম ইউটিউবে, যাতে আমার খবরের টপিকস গুলো বুঝতে এবং তার ব্যাকগ্রাউন্ডটা বুঝতে সুবিধে হতো। এইভাবেই মোস্টলি আমি আমার দিনটাকে কাটাতাম। যারা শুনছে তাদের জন্য বলে, আমি তোকে একদম কাছ থেকে পড়তে দেখেছি, ওর যে 2 ঘন্টা 3 ঘন্টা 2.5 ঘন্টা এর কথা বলবো, ও একটা সফটওয়্যার ইউজ করতো, একটা মোবাইলে, কি সফটওয়্যারটা? ওটার নাম YPT, প্লে স্টোরে পাওয়া যায়। প্লে স্টোরে পাওয়া যায় YPT। সে বইটা, সেটা এটা হচ্ছে এই যে আওয়ার্স গুলো, এইগুলো কিন্তু একদম এক্সাক্ট যত আওয়ার্স, ও যখন বাথরুমে যাচ্ছে সেটা বন্ধ করতো, খাচ্ছে বন্ধ করতো, আমার সাথে কথা বলছে বন্ধ করতো, অন্য কারো ফোন আসছে বন্ধ করতো। সো দিজ আর আওয়ার্স, যে পুরো একটা হোলসাম আওয়ার না, দিজ আর ডেডিকেটেড আওয়ার্স। সো ওয়ান শুড বি ভেরি কেয়ারফুল যখন ওর আওয়ার্স এর কথা বলছে।
আমরা প্রথমাদের একদম শেষে চলে এসেছি, এটা আমার একটা ম্যান্ডেটরি প্রশ্ন। এবং তুমি 2017-তে এসছিলে 50th এপিসোডে, স্টিল মানে ডিল ডেট এনি মোমেন্ট আফটার দ্যাট, আমি বলি মোমেন্টস মেক লাইফ, মুহূর্তই জীবন তৈরি করে, এর মধ্যে তোমার কোন মুহূর্তটা অসাধারণ বলে মনে হচ্ছে যে লাইক টু চেরিশ ফর দ্য রেস্ট? তুমি সিভিল সার্ভিস জয়েন করবে, অনেক আমরা প্রার্থনা করি যে আশীর্বাদ করি অনেক ওপরে তুমি যাবে, দেশের নাম উজ্জ্বল করবে, কিন্তু টিল ডেট কোনো মোমেন্ট ফ্রম 2000, তার আগে সেই সময় তুমি একটা বলেছিলে, কিন্তু এখন অব্দি কোন মোমেন্ট উইচ ইউ লাইক টু চেরিশ ফর দ্য রেস্ট অফ ইওর লাইফ? হয়তো সবাই ভাবছে যে আমি সিভিল সার্ভিসের রেজাল্টের মুহূর্তটা বলবো, কিন্তু আমার কাছে বোধহয় তার থেকেও বেশি মনে থাকবে আমার সিভিল সার্ভিসের পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ এর কিছু মুহূর্ত। কারণ এই ইন্টারভিউটা মানে যে কোনো প্রত্যাশীর কাছে প্রথমত একটা অত্যন্ত কোভেটেড স্টেট, যে ইন্টারভিউ অব্দি পৌঁছানো, সে প্রথমবার সেই ইউপিএসসি ভবনের মধ্যে পদক্ষেপ রাখা, সেই ইন্টারভিউ রুমে গিয়ে প্যানেলিস্টদের যারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে, বিউরোক্রেটিক ব্যাকগ্রাউন্ড থেকে, তাদেরকে প্রশ্ন করবে। তো আমার ইন্টারভিউ এর দিন, এই যে 26শে ফেব্রুয়ারি, এই দিন এবং এই যে আধ ঘন্টা, এই আধ ঘন্টাটা প্রায় পুরোটাই আমার মানে সারা জীবনই আমার স্মৃতির মণিকোঠায় তোলা থাকবে। এবং আমার বেশ কিছু চ্যালেঞ্জিং প্রশ্ন আমাকে জিজ্ঞেস করা হয়, যার মধ্যে কোঅপারেটিভ ফেডারালিজম, সেন্টার স্টেট টেনশনস, পলিটিক্যাল ফাংশনারিজদের নাম তুলে প্রশ্ন, আমার হবিজ নিয়ে সঙ্গীত, কবিতা, বেশ কিছু খুব ইন্টারেস্টিং প্রশ্ন আমাকে করা হয়, এবং আমি যতটা সম্ভব মুখে হাসি রেখে, মাথা ঠান্ডা রেখে, আর্টিকুলেট ভাবে সেগুলোর জবাব দেওয়ার চেষ্টা করি। এবং প্রশ্নগুলোর পরে ইন্টারভিউ এর যারা প্যানেলিস্ট, তাদের মুখে একটা স্মিত হাসি আমি মাঝে মাঝে দেখতে পাই। তো এই ইন্টারভিউ এর আধ ঘন্টা, যেটা আমার জীবনের পুরো ট্র্যাজেক্টরিটাই কিছুটা বদলে দিল, যেহেতু আমি ইন্টারভিউতে 210 নম্বর পাই, which is one of the highest, এই মুহূর্তগুলি, এই আধ ঘন্টা আমার কাছে সারা জীবন মনে থাকবে। বৈষ্ণব যেটা নিজেই বললো, 210 out of 275, which is the third highest in the country, আমরা যতদূর শুনেছি, and that's an excellent number. আমরা মনে আছে যে বৈষ্ণব যখন একদম ইন্টারভিউ, ওর যেরকম ইন্টারভিউ দিচ্ছে আধ ঘন্টা, সেই আধ ঘন্টা আমাদের জন্য খুব মেমোরেবল ছিল। আমি এবং ওর মা বাইরে বসে অপেক্ষা করছিলাম, সমানে ঠাকুরের গান শুনে যাচ্ছিলাম, হেঁটে যাচ্ছিলাম। আই ডিডন্ট সিট ফর আ সিঙ্গেল মোমেন্ট। একটা অসম্ভব টেনশন, তার কারণ হচ্ছে ইউপিএসসি তে ইন্টারভিউ রাউন্ড অব্দি পৌঁছানোটাই খুব টাফ। তাই জন্য আজকে ঠিক করেছিলাম আজকে আর কোনো গল্প বলে শেষ করবো না, আজকে এই গল্পটা, আমাদের এই গল্পটা বলবো, এই সিভিল সার্ভিসে সাপোর্ট দেওয়ার গল্প, এই স্বপ্নের গল্প, এই স্বপ্ন সফল হওয়ার গল্প। আমরা 2 বছর, আমি বৈষ্ণবকে সব সময় বলতাম যে তুই এত ভালো করেছিস। হি ওয়াজ ইকুয়ালি ওয়েল ইন সায়েন্স এন্ড আর্টস। তাই জন্য আমি বলতাম এবছর হোক, পরের বছর হোক, তার পরের বছর, ভারতবর্ষে যদি কেউ সিভিল সার্ভিস কমপ্লিট করতে পারে, তুই সবসময় পারবে। সো ডোন্ট গেট ডিমোটিভেটেড এনি পয়েন্ট অফ টাইম। এবং সেটা ও সে রেখেছে, এবং সেটা করতে করতে যখন ইন্টারভিউ স্টেজে পৌঁছেছে, আমি ইনফ্যাক্ট বৈষ্ণব যাতে সফল হয় বলতে, মানে এটা পাবলিকলি কখনো বলিনি। আই ট্রাভেল দ্য হোল অফ দ্য কান্ট্রি। আমি মহাকালী উজ্জয়নে গেছি, আমি তারাপীঠে গেছি, আমি কালীঘাটে গেছি, আমি রাম ঠাকুরের আশ্রমে গেছি। ইনফ্যাক্ট ওর ইন্টারভিউর দিন হচ্ছে 26শে ফেব্রুয়ারি, 13ই ফাল্গুন, যে রাম ঠাকুরের জন্মদিন। আমরা যাদবপুরে রাম ঠাকুরের আশ্রমের পাশেই থাকতাম, and we celebrate that day, so that was a holy day for us. এবং প্রত্যেক সময় যে আধ ঘন্টা ও ছিল, অসম্ভব একটা টেনশনে, যখন বেরিয়ে আসছে দেখছি হাসি হাসি মুখ করে বেরোচ্ছে ইউপিএসসি ভবনের সামনে, সেই ছবি কতজন তুলতে পারে নাই। এবং আমি বললাম আমরা জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, বলছে আমি কিছুই বুঝতে পারলাম না কেমন হয়েছে, তো মানে ঠিকঠাক। এবং তার পর মুহূর্তে আমরা গাড়িতে উঠেই ফোন করি যে আমাদের এক্স ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ সুরজিৎ কর পুরকার, সুরজিৎ বাবু আমাকে খুব স্নেহ করেন, ওকেও খুব স্নেহ করেন, ওর কাছে ওর মক ইন্টারভিউ দিয়েছিল। প্রশ্ন উত্তর সে তো সবে বেরিয়ে এসছে, যে বলি ভার্জিন প্রশ্ন উত্তর দিয়ে বলে সুজয় ও 200 কিছুটা কম পাবে কিংবা, শি হ্যাজ আ ব্রিলিয়েন্ট ইন্টারভিউ। সো দ্যাট ওয়াজ দ্য টাইম। এবং যখন উইদিন নো, এবং 31st অগস্ট মেইন শেষ হওয়ার পর, পরের বছরের মেইনসের জন্য পড়ছিল, প্রিলিমসের জন্য পড়ছিল। ইন্টারভিউ এর পর, ইন্টারভিউ 26শে ফেব্রুয়ারি, রেজাল্ট বেরিয়েছে 6th of March। এই কটা দিন আমাদের যে কিভাবে কেটেছে। ইনফ্যাক্ট আমরা 26শে ফেব্রুয়ারি দেওয়ার পর শুনলাম 2nd মার্চে বেরিয়ে যাবে। আমরা তড়ি ঘড়ি করে দিল্লি থেকে ফ্লাইটে ফিরলাম, যে যা হোক বাবা বাড়িতে এসে আমরা খবরটা পাবো। এবং তারপর প্রত্যেক দিন সে ওদের একটা মেসেঞ্জার চ্যানেল, মেসেঞ্জার না কি, টেলিগ্রাম চ্যানেলে দেখাতাম হাতি হাঁটছে। হাতি সিগনিফিকেন্স কি ছিল? হাতিটা গোলাপি জুতো পরলে নাকি রেজাল্ট বেরোবে, এরকম। আচ্ছা, হাতি গোলাপি জুতো, সেটা হচ্ছে, কিন্তু বেরোচ্ছে না। সো উই আর আন্ডার গ্রেট টেনশন। 6th of March যখন ও ফোন করে বললো, আমি আমাদের তদানীন্তন ভাইস চ্যান্সেলর পাশে বললাম, এবং
পর মুহূর্তে বোধহয় আমি ফেসবুকে দিয়েছিলাম। সো দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল মোমেন্ট অফ আর টাইম আফটার মাধ্যমিকের র্যাঙ্ক। মাধ্যমিক র্যাঙ্ক পাই, কিন্তু দিস ইজ সামথিং যে হতে চেয়েছিল, আমরা চেয়েছিলাম, এন্ড আমরা বেট লাগিয়েছিলাম, দাও লাগিয়েছিলাম যে যাই হোক আমরা আমাদের শেষ অবধি চেষ্টা করব আমাদের যে মেয়েকে স্বপ্ন পূরণ করবো। চলে আসবে একটা ছোট্ট বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে সঙ্গে সুযোগ। হারবো না, লড়বো আজ, ভাঙবো না যত বাধা থাক, যতই আসুক ঝোড়ো হাওয়া, পড়বো না ভেঙে আর জয়ের পথে সঙ্গে সুজয়, জয়ের পথে সঙ্গে সুজয়, জয়ের পথে সঙ্গে সুজয়, জয়ের পথে সঙ্গে সুজয়। ভরসা আমাদের সাথে আছে যে সুজয়, হার মানবে সব বাধা, কাটিয়ে সব পরাজয়, জয়ের পথে সঙ্গে সুজয়, জয়ের পথে সঙ্গে সুজয়, জয়ের পথে সঙ্গে সুজয়, জয়ের পথে সঙ্গে সুজয়। জয়ের পথে সঙ্গে সুজয়ের আজকে 500তম পর্ব, 500তম এপিসোড। যারা প্রথম থেকে দেখেননি তাদের জন্য বলছি, আজকে আমার অতিথি আমার কন্যা বৈষ্ণা বিশ্বাস। বৈষ্ণা এবার ইউপিএসসি তে 367 অল ইন্ডিয়া র্যাঙ্ক পেয়েছে, ফাংশনালি ওর ফার্স্ট অ্যাটেম্প্ট, হুইচ ইজ ভেরি ভেরি রেয়ার। তাই জন্য 50তম এপিসোডেও যখন হাই সেকেন্ডারিতে 10th হয়েছিল, 9th মাধ্যমিকে 2015-তে হওয়ার পর 2017-তে 10th হয়ে, শি ওয়াজ মাই গেস্ট ইন দ্য 50th এপিসোড। ওর 9 বছর, জয়ের পথে সঙ্গে সুজয় 10 বছর, 550 থেকে 500তম পর্ব। আমার মনে হয় না কোনো টক শো এতদিন চলেছে, সুতরাং উই আর গ্রেট গ্রেটফুল টু অল অফ ইউ। যারা শোনেননি তাদের বলছে বৈষ্ণা ইজ জয়নিং দি সিভিল সার্ভিস এবং 99.9% she will join the Indian Revenue Service Income Tax. বৈষ্ণা, তোমাকে আমার সেই নিয়েই প্রশ্ন। ইউপিএসসি বলতেই লোকে ইনফ্যাক্ট একাডেমির নামও আইএস একাডেমি থাকে, মানে আইপিএস ও থাকে না, মানে আইএস একাডেমি। সেখানে তুমি ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস আইটি পাবে, উইচ ইজ যা গত কয়েক বছরের যে সার্টেন টু গেট ইট। তো ইউপিএসসির আওতায় কি কি আর এ আছে, মানে কি কি সার্ভিসেস আছে এই আইএস টা? লোকে তো ইউপিএসসি বললেই ভাবে আইএস, খানিকটা আইপিএস জানে, কেউ হয়তো রেভিনিউ সার্ভিস জানে, কেউ করে, কিন্তু কি কি, মানে এই 3-4টে কি সার্ভিস না অনেক সার্ভিস আছে? এবং তার গুরুত্বটাই কি? ইউপিএসসি সিভিল সার্ভিসের আমব্রেলাতে
24টি সার্ভিস আছে আমি যদি খুব ভুল না হই। এবং আসলে আইএএস এবং আইপিএস অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ সার্ভিস, এবং তাদের হয়তো জনসমক্ষে দৃশ্যমানতা অনেকটা বেশি এবং জনসাধারণের সঙ্গে ইন্টারাকশনটাও বেশি, সেই অনুযায়ী রেকগনিশনটাও বেশি। কিন্তু এই হয়তো কিছুটা বিহাইন্ড দ্য সিনস অন্যান্য যে সার্ভিস গুলো কাজ করছে, যেমন রেভিনিউ সার্ভিস, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস, ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস, ডিফেন্স এস্টেট, ডিফেন্স অ্যাকাউন্টস, রেলওয়ে অ্যাকাউন্ট। সুতরাং এই সার্ভিসগুলো আপনারা কেউ যদি কখনো সিভিল সার্ভিসের ফর্ম ফিল আপ করে থাকেন, এখন প্রিলিম স্তর থেকেই আপনাকে সার্ভিস প্রেফারেন্স ভরতে হয়, তখন আপনারা প্রত্যেকটি সার্ভিসের নাম দেখতে পাবেন। এবং আমি এটাও অনুরোধ করব যে প্রত্যেকটি সার্ভিসের সম্বন্ধে কিছুটা জেনে নেবেন, কারণ যদি এরকম হয় যে আইএএস আইপিএস ছাড়া কোনো সার্ভিস পেলেন, হয়তো আপনাদের স্ট্রেংথ সেটাকেও স্যুট করতে পারে। তো প্রত্যেকটি সার্ভিসেরই নিজস্ব অবদান রয়েছে, আমার মনে হয় কোনোটাকেই মানে কম গুরুত্ব দেওয়া উচিত হবে না। এই যে রেভিনিউ সার্ভিস, ইনকাম ট্যাক্স, এই যদি কর সংগ্রহই না হয়, আমি বলছি যে এমন পরের প্রশ্নটাই তাই ছিল যে একজন রেভিনিউ সার্ভিস অফিসার হিসেবে তোমার প্রশাসনিক গোলস কি কি থাকবে, হোয়াট উইল বি অ্যাডমিনিস্ট্রেটিভ গোলস? মানে তুমি তো রেভিনিউ সার্ভিস যখন করেছো নিশ্চয়ই মানে চুজ করেছো, স্টাডি করেছো যে কি হাউ উইল ইউ বি এবল টু কন্ট্রিবিউট, তোমার চিরদিনের ইচ্ছে যে তুমি অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ইউ উইল কন্ট্রিবিউট টু দ্য কান্ট্রি। রেভিনিউ সার্ভিস দিয়ে তুমি কি করে মানে কিভাবে গোলস গুলো কি রেভিনিউ সার্ভিস দিয়ে হাউ উইল মানে সার্ভ দ্য কান্ট্রি? রেভিনিউ সার্ভিসের আসলে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস ইনকাম ট্যাক্স, তার যেটা মোটো সেটা হচ্ছে কোষ মূল দণ্ড। তার মানে হচ্ছে যে রেভিনিউ ইজ দ্য ব্যাকবোন অফ অ্যাডমিনিস্ট্রেশন, মানে প্রশাসনের মেরুদণ্ডটাই হচ্ছে এই রাজস্ব। তো এই যে রেভিনিউ কালেকশন, কর সংগ্রহ, সেটা যাতে ঠিক মতো হয়, যাতে সরকারের সমস্ত সার্ভিসেস, সেটা জনকল্যাণমূলক প্রকল্প হোক, রাস্তা বানানো হোক, হসপিটাল বানানো হোক, এই সবকিছুর জন্যই সরকারের কাছে রাজস্ব থাকা প্রয়োজন। সুতরাং আমি চেষ্টা করব বিশেষ করে যে, আমি যেহেতু একটি প্রযুক্তির ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, তো এই যে প্রযুক্তির ব্যবহার কর সংগ্রহের জন্য, যেটা দিনে দিনে আরো বেড়ে যাচ্ছে, প্রেডিক্টিভ ডেটা অ্যানালিটিক্স, মেশিন লার্নিং, এগুলো ব্যবহার করে ট্যাক্স ইভেশন, যেটা কর ফাঁকি, সেটাকে ডিটেক্ট করা। দ্বিতীয়ত আমি চেষ্টা করব যে আনুষ্ঠানিকরণ যাতে হয়, এই যে স্মল বিজনেসেস বা এমএসএমইস বা এই যে গিগ ইকোনমি, ক্রিয়েটর ইকোনমি, তারা যাতে ফর্মাল ইকোনমির মধ্যে আসে এবং এই ট্যাক্স পেইং কমপ্লায়েন্সটা যাতে সহজ হয়, যে ট্যাক্স কিভাবে ভরতে হয় সেই প্রক্রিয়াটাকে আরো সহজ করে তোলা যায়। এটা আমাকে আমার তৃতীয় গোলে আনছে, যে আর্থিক সাক্ষরতা বা ফাইন্যান্সিয়াল লিটারেসি, যাতে আমরা আজকের দিনে জনসাধারণের মধ্যে এই যে বিভিন্ন টুলস অফ ইকোনমিক সেভিং, স্মল সেভিং স্কিম বা এই জীবন জ্যোতি যোজনা বা এই সুকন্যা সমৃদ্ধি যোজনা, এগুলোর সম্বন্ধে যাতে জনসাধারণকে শিক্ষিত করতে পারি, যাতে তারা নিজেরাও তাদের অর্থ সম্বন্ধে সচেতন হতে পারে। ইনফ্যাক্ট 2008 ব্যাচে স্মিতা সিং নামক একজন আইআরএস অফিসার গাজিয়াবাদ এবং ইউপির অন্যান্য জায়গায় ক্যাম্পস করেছেন এই আর্থিক সাক্ষরতা স্প্রেড করার জন্য। তো এই ধরনের কাজ আমি রেভিনিউ সার্ভিসে করতে চাই। এক্সেলেন্ট। ইউপিএসসি এর এই যে সাফল্য, এই যে সাকসেস, তোমার ফ্যামিলির কন্ট্রিবিউশন কি, মানে হাউ উইল লাইক টু এক্সপ্রেস ইওর থ্যাঙ্কস টু ইওর ফ্যামিলি? এই ইউপিএসসি সাফল্য একেবারেই আমার একার নয়। আমার পরিবার তো আমার প্রথম পিলার অফ সাপোর্ট, যাদের ছাড়া আমি কোনোভাবেই এই পজিশনে আসতে পারতাম না, এবং জীবনের প্রত্যেকটি অ্যাচিভমেন্টই আমার তাদের প্রতি, আই ও ইট টু দেম। তো প্রথমেই আমি বলবো আমার মা বাবার কথা। আমার মা প্রফেসর ডক্টর চন্দ্রানী বিশ্বাস, তিনি সেন্ট জেভিয়ার্স কলেজের ইংলিশের প্রফেসর, বিএ ইন হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তিনি আমাকে একাডেমিক্যালিও অসম্ভব হেল্প করেছেন, কারণ তার সোশিওলজিতে রেকর্ড মার্কস ছিল তার গ্র্যাজুয়েশনের সময়। সুতরাং আনসার্স লিখে দেওয়া, নোটস লিখে দেওয়া, টপিকস এক্সপ্লেন করা, এবং এসে পেপারেও আমি খুব ভালো ফল করেছিলাম মেন্সে, তাতেও তিনি এসেজ লিখে দিতেন আমার জন্য, যেটা দেখে আমি নিজস্ব রাইটিং স্টাইলটা ডেভেলপ করতে পেরেছি। আর সব রকম ইমোশনাল সাপোর্ট, আমার লো মুহূর্তে আমাকে মোটিভেট করা, এই মোটিভেশনের তো সবচেয়ে বড় সূত্র আমার বাবা, মানে তুমি আর কি। কারণ এই যে নিজেকে ডাউট করা, আনসার্টেনিটি, ইউপিএসসি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে গেলে তো এই মুহূর্তগুলো আসবেই, সেইখানে কিভাবে নিজেকে আবার উঠে দাঁড়ানো যায়, ফেলিয়ার থেকে আবার নিজেকে শক্ত করে নতুন করে প্রস্তুত হওয়া যায়, সেই অনুপ্রেরণা আমি বারবার তোমার কাছে পেয়েছি। সব দিক থেকে তোমরা, মেটেরিয়াল, ইকোনমিক, ফাইন্যান্সিয়াল, সব রকম ভাবে আমি তোমাদের কাছে মানে কৃতজ্ঞ, যে এই শব্দটাই বোধহয় ব্যবহার করা খুব মুশকিল।
এছাড়াও আমি আমার মাতামহের কথা বলতে চাই, কারণ তিনি যদিও আমাদের জীবনে এখন নেই, তো তিনি 2001 সালেই চলে গেছেন, কিন্তু তার থেকেই আমি এই স্বপ্নটা দেখেছিলাম। তিনি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে 2 র্যাঙ্ক করেছিলেন 1959 এবং আইএএস হিসেবেও পরবর্তীকালে সুকুমার সিংহ তিনি কাজ করেন। তার থেকেই আমি স্বপ্ন দেখি অ্যাডমিনিস্ট্রেশনে যাওয়ার। সুতরাং তার অবদান আমার জীবনে সারা জীবনই হয়তো থাকবে। আমার অন্যান্য পরিবারের সদস্যরাও সকলেই আমাকে এত ভালোবাসা এবং আদর দিয়েছেন। আমার দাদু সুজিত বিশ্বাস, আমার ঠাম্মা, আমার রিলেটিভ ঠাম্মা তৃপ্তি বিশ্বাস, তিনি হেডমিস্ট্রেস ছিলেন পার্ক সার্কাস হাই স্কুলে। আমার দিদা জয়তী সিংহ, তিনি প্রেসিডেন্সি থেকে সেই সময় ফিলোসফি গ্র্যাজুয়েট, আমাকে সারা স্কুল লাইফ তিনি আমাকে পড়াশোনা নিয়ে সাহায্য করেছেন। আমার কাকা সঞ্জয় বিশ্বাস, তিনি একজন প্রখ্যাত সার্জন, গাইনোকোলজিস্ট এবং ল্যাপ্রোস্কোপিক সার্জন। আমার কাকিমা কাজরি বিশ্বাস, পিডিয়াট্রিশিয়ান, ছোট থেকে দেখভাল করছেন আমার। এবং আমার অত্যন্ত ভালোবাসার 2 কাজিন, আমার ভাই বোনই তারা। আমার বোন দিশা আমার বেস্ট ফ্রেন্ড, আর আমার কাজিন বেদ, সেও ছোট থেকে আমার অ্যাডমায়ারার। তাদের ভালোবাসা, তাদের সহযোগিতা ছাড়া আজকে কি আসতে পারতাম এই জায়গায়? কখনোই নয়। এবার চলে আবার পরীক্ষার একটু ডিটেলে চলে যাচ্ছি, একটু ইমোশনাল হয়ে গেছিলাম। প্রিলিমস মেইনস ইন্টারভিউস সব থেকে কঠিন কোনটা? কোন স্তরটা তুমি সবচেয়ে এনজয়ও করেছো? প্রিলিমস স্তরের কাঠিন্যটা এটাই যে যারা নৈর্ব্যক্তিক পরীক্ষা বা অবজেক্টিভ পরীক্ষায় খুব একটা কমফোর্টেবল নয়, তাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ। এবং এই স্তরে কিন্তু এলিমিনেশনটাও সবচেয়ে বেশি। প্রায় 15 লাখ পরীক্ষা দিতে বসে, 15,000 সিলেক্টেড হয়। তো এই স্তরের শুরুর দিকে আমার একটু অসুবিধে হয়েছিল, কারণ আমি বরাবরই সাবজেক্টিভ বা রচনামূলকে বেশি দরদ ছিলাম। তো এটার এমসিকিউ সলভিং স্কিলটা খুব ইম্পর্টেন্ট, কটা সলভ করবো ইত্যাদি। আর অনেকেই আর কি বছরের পর বছর প্রিলিম স্টেজেই আটকে যান। তবে মেন্সেরও মানে এই যে মেন্সের প্রক্রিয়াটাই অত্যন্ত এক্সস্টিং। কারণ 9টা পেপার 4 দিনে প্রায় পরপর 3 ঘন্টা 6 ঘন্টা দিনে লিখে যাওয়া। এবং মেন্সেরই কিন্তু সবচেয়ে বেশি অবদান র্যাঙ্কের প্রতি, কারণ মেন্সের 250 নাম্বারের যে পেপার গুলো থাকে, 7টা পেপার, প্রিলিমস এর নম্বর না, প্রিলিমস শুধু কাট অফটা ক্লিয়ার করতে হয়। মেন্সের এই যে নাম্বার গুলো 1750 নম্বর, আমি যদি ভুল না হই। এবং তারপর ইন্টারভিউয়ের অবশ্যই 275 মার্কস, সেটাতেও র্যাঙ্কের ইমপ্রুভমেন্ট বা র্যাঙ্ক হলো কিনা সেটা নির্ধারণ হয়। তবে এই মেন্সের যে প্রিপারেশন, এটা অত্যন্ত মানে এক্সস্টিং এবং খুব আপনার পারসিভিয়ারেন্সকে টেস্ট করে। ইন্টারভিউ স্টেজ আমার কাছে অ্যাকচুয়ালি সবচেয়ে এনজয়েবল ছিল, কারণ আমি কথা বলতে স্বচ্ছন্দ এবং আমি আমার নিজের ব্যাকগ্রাউন্ড, আমার নিজের হবিজ নিয়ে আমি আরো রিসার্চ করার, আরো জানার সুযোগ পাই। শাস্ত্রীয় সঙ্গীত, কবিতা, আমার শহর কলকাতা, আমার রাজ্য পশ্চিমবঙ্গ। তো ইন্টারভিউ এর সম্বন্ধে, ইন্টারভিউয়ের প্রসেসটা আমি সবচেয়ে তো হবিজ গুলো বললে, এই হবিজ তোমার কবিতা লেখা, তোমার গান করা, তুমি শাস্ত্রীয় সঙ্গীত শিখেছো 20 বছর ধরে, গান করা, তোমার কবিতার বই বেরিয়েছে, আঁকা, এইগুলো পড়াশোনার সাথে ব্যালেন্স করতে কি করো? হাউ ডিড ইউ ব্যালেন্স? আমার প্রথম মানে অ্যাটেম্প্ট যেটা, সেটা যদিও মানে দ্যাট ওয়াজ নট আ সিরিয়াস অ্যাটেম্প্ট, এটাই আমার প্রথম সিরিয়াস অ্যাটেম্প্ট। সেই সময় আমি অ্যাকচুয়ালি একটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে আমি আমার জীবন থেকে এই হবিজ গুলো, বন্ধুদের সঙ্গে কথা বলা, সব বাদ দিয়ে দিয়েছিলাম। এবং সেটা কিন্তু পড়াশোনার পক্ষে ক্ষতিই করেছে। বরং আমি দেখলাম যখন আমি কিছুটা হলেও দিনের মধ্যে 8 ঘন্টা 15 মিনিট অন্তত সময় বের করে নিয়ে একটু রেওয়াজ করছি, বা একটা কবিতা পড়ছি, কবিতা লিখছি, একটু ছোট্ট কিছু আঁকলাম, তাতে বরং আমার পড়াশোনার প্রতি ডিটক্সিফিকেশন তুমি বলছো যে এটা খুব ব্যালেন্সটা খুব দরকার, খুব দরকার। কারিকুলার বের আমরা করে নিতে পারি যদি ইফ উই প্ল্যান আওয়ার ডে ইন্টেলিজেন্টলি। এবার আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে চলে আসছি। আমার এটা ম্যান্ডেটরি প্রশ্ন থাকে, আমি অন্যরকম ভাবে বলছি যে সোনার বাংলার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল বলে তোমার মনে হয়? ইউ আর স্ট্যান্ডিং at a very crossroads of a time where Bengal মানে বাংলা পারসেপশন হচ্ছে যে আমরা একটা উত্তরণের দিকে যাচ্ছি। তোমার কি মনে হয় ভবিষ্যৎ কতটা উজ্জ্বল সোনার বাংলা? পশ্চিমবঙ্গের একজন নারী হয়ে আমি চাইবো যে কোনো পরিস্থিতিতেই হোক, যে কোনো অবস্থাতেই হোক, পশ্চিমবঙ্গের উন্নতি হোক এবং আমরা আমাদের আরো মানে আমরা যে ইকোনমিক্যালি একটা পাওয়ার হাউস ছিলাম একসময়, সেই দিকে আমরা ফিরে যাই। তুমি কি অবদান রাখতে চাও? তো আমি যদিও আমি যে সার্ভিসে থাকবো সেটা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস, কিন্তু পরোক্ষভাবে হলেও তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কারণ এই যে কর সংগ্রহ হয় তাতে সেন্টার এবং স্টেটের মধ্যে করগুলি ভাগ করে বিতরণ করা হয়। সুতরাং এই যে ডিভিজিবল পুল বলে একটা কনসেপ্ট আছে, যেটার মধ্যে থেকে ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স এবং আরো বিভিন্ন ট্যাক্সের সংগ্রহ এবং বা তার অংশ রাজ্যরাও পায়। তো আমি যদি সেই ডিভিজিবল পুলটাকে বাড়ানোর চেষ্টা করতে পারি অ্যাজ আ রেভিনিউ সার্ভিস অফিসার, তাতে পশ্চিমবঙ্গেরও সুবিধে হবে এবং পশ্চিমবঙ্গেরও বিভিন্ন প্রকল্প এবং বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্টস তাতে বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, আমি চেষ্টা করব অবশ্যই আমার কর্মজীবনের কোনো না কোনো সময় কলকাতাতে পোস্টিং নেওয়ার, কারণ ইট ইজ দ্য ইকোনমিক হাব অফ ইস্টার্ন ইন্ডিয়া। সেখানেও আমি চেষ্টা করব রেভিনিউ সার্ভিসের থ্রু দিয়ে একটা ইজ অফ ডুইং বিজনেসকে বুস্ট করার, নতুন শিল্পকে উৎসাহ দেওয়ার, এবং তাতে কর্মসংস্থানও অনেক বৃদ্ধি পাবে। তৃতীয়ত, অবশ্যই এটা আমি এখন থেকেই করার চেষ্টা করছি যে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের ইউপিএসসির জন্য মেন্টরশিপ দেওয়ার, কারণ পশ্চিমবঙ্গ থেকে আমাদের অবশ্যই রিপ্রেজেন্টেশন আরো দরকার সিভিল সার্ভিসে, বছরের পর বছর আস্তে আস্তে বাড়ছে, আরো বাড়া উচিত। তো আমি সেটাও চেষ্টা করবো, আমি যেখানেই পোস্টেড থাকি না কেন, বিশেষ করে পশ্চিমবঙ্গের এবং অবশ্যই সর্বভারতীয় স্তরেও ছাত্রছাত্রীদের ইউপিএসসি পরীক্ষার জন্য মেন্টরশিপ প্রোভাইড করার। প্রত্যেক সপ্তাহে বলি যে সোনার বাংলা শুধু কোনো রাজনৈতিক দল নেতা নেত্রী করবেন না, সোনার বাংলা করবেন আপনার আমার মতন সোনার বাঙালি। আসুন হাতে হাত ধরি, সোনার বাংলা গড়ি, হাতে হাত ধরি, সোনার বাংলা গড়ি, হাতে হাত ধরি, সোনার বাংলা। বৈষ্ণব এই কথাটা শুনেছে, আমরা নিজেরাও নিজেদের মতো চেষ্টা করেছি। আমি, আমার স্ত্রী, আমার আশা, আমার ভরসা, আমার আশীর্বাদ আমার মেয়ের ওপর রইল, যাতে সে সোনার বাংলা গড়ার জন্য তার অবদান যেন রেখে যায়। She has got a platform very few in the country gets. সুতরাং সোনার বাংলার, নিশ্চয়ই সোনার বাংলার, বাংলা তো সোনারই আছে, কিন্তু আরো সোনার যাতে হয়, আরো যাতে সমৃদ্ধি হয় বাংলার সব দিক দিয়ে, তার জন্য আমার মেয়ের কাছে আমার দাবি, আমার আবদার রইল। আমরা শেষ প্রশ্নে চলে এসেছি। আমরা, তুমি যদি দেখো, দেখেছো, আমার শোজ দেখেছো, এসেওছে যে আমরা শুরু করি 7 রুলস অফ সাকসেস বলে। তুমি যে সফলতাটা পেয়েছো সেটা অনেকের কাছে স্বপ্নের মতো, মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করা, ইঞ্জিনিয়ারিং এ র্যাঙ্ক করা, সর্বোপরি ইউপিএসসি তে সফল হওয়া। তো তোমার কাছে এটা জানতে খুবই ইচ্ছে ফর দ্য স্টুডেন্টস, যে সাফল্যের, সাকসেসের হোয়াট ইজ দ্য মন্ত্র অফ সাকসেস। আমার শেষ প্রশ্ন আজকে 500তম এপিসোড, একটা বিশেষ এপিসোড, এটা যে কোনোদিন এ করতে পারবো সেটা ভাবিনি। সুতরাং শেষ প্রশ্ন, হোয়াট ইজ দ্য সাকসেস ফর্মুলা from you for students and also people in general? আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। প্রথমে আমার মনে হয় লক্ষ্য নির্ধারণ করাটাও একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ আমার লক্ষ্য কি সেটাই যদি আমি ঠিক করে না জানি, তাহলে আমি কি করে সেটার প্রতি এগোবো। সুতরাং স্পেন্ড টাইম উইথ ইয়োরসেলফ, সেটা কেরিয়ার কাউন্সিলিং এর থ্রু দিয়ে হোক, তোমার গুরুজনদের সঙ্গে কথা বলে হোক, লক্ষ্য নির্ধারণ করো যে জীবনে আমি কি করতে চাই। দ্বিতীয়ত, আমি বলবো যে প্রতিযোগিতাটা সবচেয়ে বেশি হওয়া উচিত নিজের সঙ্গে। হেলদি কম্পিটিশন অন্যদের সাথে হওয়া উচিত, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেকে খতিয়ে দেখা যে আজকে কি আমি কালকের থেকে বেটার করলাম, আমি পরের সপ্তাহে কি আগের সপ্তাহের থেকে বেটার করলাম। সুতরাং প্রতিযোগিতা সবচেয়ে বেশি হওয়া উচিত নিজের সঙ্গে। তৃতীয়ত, আমি বলবো যে চ্যালেঞ্জেস আসবে, মানে সবার সেটা বিভিন্ন ভাবে আসতে পারে, কারোর ফিজিক্যালি, কারোর মেন্টালি, কারোর ফাইন্যান্সিয়ালি, কিন্তু কোথাও না কোথাও তোমরা এরকম অনেক মানে অনুপ্রেরণামূলক বাস্তবিক মানে উদাহরণ পাবে, এবং আমি তো অসংখ্য পেয়েছি আমার ব্যাচমেটদের মধ্যে, যারা এই প্রতিকূলতার মধ্যেও একটা স্বপ্ন দেখে গেছে, স্বপ্ন দেখতে কখনো ভুলেনি। সুতরাং স্বপ্ন দেখা ভুলো না, আশেপাশে কখনো না কখনো কোনো না কোনো সামাজিক হাত অবশ্যই তোমার সাথে থাকবে এবং তোমার নিজস্ব মনোবল তোমাকে এগিয়ে নিয়ে যাবে। থ্যাংক ইউ ফর ইয়োর, মানে দিস ইজ ওয়ান অফ দ্য, এটা আমার মেয়ে বলে বলছি না, দিস ইজ ওয়ান অফ দ্য কন্টেন্ট রিচ জয়ের পথে সঙ্গে সুজয়। আই এম ভেরি হ্যাপি দ্যাট আই ডিসাইডেড টু ব্রিং বৈষ্ণব, আমার কন্যাকে এই এপিসোডে আনার জন্য। যারা ভারতবর্ষ যদি বাংলাকে যদি সত্যি সোনার বাংলা হতে হয়, অ্যাডমিনিস্ট্রেটর বাংলা থেকে যেতে হবে, তার কারণ হচ্ছে তারাই তো বাংলার কথা ভাববে। তো সেই কাজে আমার মেয়ে গেছে, আমরা ফিল ব্লেসেড, এবং ওয়ান অফ দ্য মোস্ট কন্টেন্ট রিচ, আবার বলছি কন্টেন্ট রিচ ইন্টারভিউ, আমি অনেক ইন্টারভিউ নিয়েছি, 500তম এপিসোড, 500তম পর্ব, দিস ইজ ওয়ান অফ দ্য, আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। এবং আমি বলবো যে সবাই যেন আমরা চেষ্টা করি, নিজের চেষ্টাটা যদি আমরা ছেড়ে না দিই, যে অন্যের ওপর ঘাটটা যেন নামিয়ে না দিই, তাহলে কিন্তু আমাদের সমাজের, আমাদের দেশের এবং আমাদের বিশ্বের একটা উন্নতি হবে, এবং সেটা আমাদের পরবর্তী প্রজন্মকে অনেক সাহায্য করবে।
চলেছি প্রোগ্রাম একদম শেষে। ধন্যবাদ দেওয়ার পালা। ধন্যবাদ জীবিত সকালাই, আশা কমিউনিকেশন, সুজয় সাহা স্যাটেলিং অ্যাডভার্টাইজিং, শর্মিষ্ঠা দাস ক্যানভাস কমিউনিকেশন, অভিজিৎ মিত্র পোর্ট্রে অ্যাডভার্টাইজিং, গৌতম পাল ইনফোভিশন অ্যাডভার্টাইজিং, রুমি মেহতা সেলভেল অ্যাডভার্টাইজিং এবং কেষ্ট সাহা কারুকৃত অ্যাডভার্টাইজিং, অভিজিৎ মিত্র পোর্ট্রে অ্যাডভার্টাইজিং, গৌতম পাল ইনফোভিশন। হোর্ডিং পোস্টার্স ব্যানার্স দিয়ে এরা জয়ের পথের সঙ্গে সুজয়কে করে তুলেছে, মুখে মুখে চলা নাম। এবং ধন্যবাদ দেবো আপনাদের দর্শকদের, তারা থ্রু আউট সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর জয়ের পথের সঙ্গে সুজয় দেখিয়ে, জয়ের পথের সঙ্গে সুজয়ের ওপর কমেন্টস দিয়ে কখনো আমাকে আমার অফিসে, বাড়িতে, আমার রাস্তায় ঘাটে বলেছেন ইন্সপায়ার্ড হার, অ্যান্ড দ্যাট এক্সাইটস দ্য মোটিভেটর, দ্য মোটিভেটর গেটস মোটিভেটেড। চলে যাওয়ার আগে রোজ দিনের মতো বলবো একটা ছোট্ট শাড়ি, কিন্তু তার আগে বলবো এই যাত্রাটা আসায় প্রথম যখন শুরু করেছিলাম, একটুখানি শেয়ার করতে চাইছি আজকে। প্রথম দিনের আগে, যখন ইন্টারভিউ এর আগের দিনে আমার চশমাটা ভেঙে গেল, একদম চশমাটা ভেঙে। তো আমি রাশ করলাম একটা বাজারে গিয়ে একটা সেই চশমার মতন একটা পাওয়ারলেস চশমা কিনে আনলাম, এবং পরের দিন যে কোয়েশ্চেন গুলো পড়তেই পারছিলাম না, সামহাও প্রথম দিনের অতিথি ছিলেন চন্দ্রশেখর ঘোষ, দেন হি ইজ স্টিল আ বিগ আইকন। তখন সেই বছর 2016-তে টাটা বিড়লা আম্বানিদের হারিয়ে কিংবা তাদেরকে সারপাস করে তিনি বন্ধন ব্যাংক প্রতিষ্ঠা করার সুযোগ পান। সো হি ওয়াজ এ গ্রেট হিরো এট দ্যাট পয়েন্ট অফ টাইম। সেখান থেকে শুরু, মনে হচ্ছিল 25টা এপিসোড হলেই দারুণ হয়। সেই 25তম এপিসোডে এলেন হর্ষ নেউটিয়া, 50তম এপিসোড বৈষ্ণা, 75তম সব্যসাচী চক্রবর্তী, 100তম অঞ্জন চ্যাটার্জি, 150তম সৌমিত্র চট্টোপাধ্যায়, 350তম এপিসোড, 375তম সাবিত্রী চট্টোপাধ্যায়। এর মধ্যে কে আসেনি, মানে জহর সরকার, ডোনা গাঙ্গুলি, বিক্রম ঘোষ, গৌতম ঘোষ, ব্রততী বন্দ্যোপাধ্যায়, মানে নেম এনিওয়ান ইন ক্যালকাটা, ফাদার ফেলিক্স রাজ, ফাদার ইচন, আমাদের টেকনো ইন্ডিয়ার কো চেয়ারম্যান মানসী রায়চৌধুরী, তার ছেলে তার মজদুত রায়চৌধুরী, পলি লরাওয়ের, অনিশ চক্রবর্তী, এডুকেশন, মিউজিক, যে কোনো স্তরে, রূপম ইসলাম, হিউজ ভিউ অফ রূপম ইসলাম, শুভেন চট্টোপাধ্যায়, কি আসেনি। এই করতে করতে যে 500তম এপিসোডে পৌঁছানো যায়, তার অনুপ্রেরণা কিন্তু আমি পেয়েছি আমার স্ত্রী প্রফেসর ডক্টর চন্দ্রানী বিশ্বাসের কাছ থেকে। চন্দ্রানী সবসময় বলতো, তুমি নাচ করো, গান করো, কবিতা করো, যা ইচ্ছে করো, শায়রি করো, কিন্তু তুমি কিন্তু জয়ের পথে সঙ্গে সুজয়টা বন্ধ করো না। ইটস নট ইজি, জানেন, ইটস নট ইজি। এটা খুব সহজ নয়। প্রত্যেক সপ্তাহে একজন অতিথিকে, আমি আমার প্রোগ্রাম প্রডিউসার, ডিরেক্টর, স্টাইল ডিজাইনার, কন্টেন্ট মেকার, ইট ওয়াজ নট ইজি। এবং সেইখানে একটা চ্যালেঞ্জ ছিল যে চ্যানেল, গ্রাউন্ড চ্যানেল, সেই চ্যানেলের রিচ কম ছিল, কিন্তু দ্যাট ডিড নট মোটিভেট মি। কিছু লোকের ভালো লাগছে, কিছু লোক ভালোবাসছে, কিছু লোকের উপকার হচ্ছে। আমি বলি 1% অফ দ্য পিপল, যে কোটি কোটি লোকের মধ্যে যারা 1% যদি আমার এই কথা থেকে ইন্সপায়ার, আই ফিল আই এম ব্লেসড। এই যাত্রা চলবে, এই যাত্রা চলতে থাকবে। এই যাত্রা জয়ের পথে সঙ্গে সুজয় বন্ধ হবে না। জয়ের পথে সঙ্গে সুজয় কোনো না কোনো ফরম্যাটে চলবে। এখন তো এই চ্যানেলই চলবে, ফরম্যাটটা হয়তো পরের এপিসোডে ডিফারেন্ট হবে, আরো অ্যাট্রাকটিভ করতে চেষ্টা করবে চ্যানেল কর্তৃপক্ষ, আমার কথা দিয়েছেন, and we'll try to make that। আজকের যে শাড়িটা, সেটা আমাকে বলছিল চ্যানেলের অনেক লোকে, যেহেতু তো অনেকবার আপনি বলেছেন, কিন্তু এইটা আজকের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট বলে আমার মনে হচ্ছে। তারপর এটা নেয়া 12 ফেল বলে একটি পপুলার হিন্দি ফিল্ম থেকে, যেখানে একজন ইউপিএসসির অ্যাসপাইরেন্ট লাস্ট টাইম দিয়ে তার ইন্টারভিউ গেছে, ইন্টারভিউ এর সময় সে ভাবছে যদি না পায় সে কি করবে, and he said, if I cannot be the sunlight to light up the whole earth, I will be the street light to light up my own street। এবং যে শায়রিটা, এটা অ্যাকচুয়াল শায়রিটা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ী সাহেবের সিনেমার জন্য একটু কাস্টমাইজ করা হয়েছিল, বাট দ্যাট ইজ সো ট্রু ফর এনি কম্পিটিটিভ পার্সন ইন কম্পিটিটিভ এক্সাম or competition in life, and more so focusedly for UPSC aspirant. It says, that I quote, टूटे हुए सपनों के सुने कौन सिसकी, अंतर की चीरवथा पलकों पर ठीक की। आंसू नहीं बहाऊंगा, आंसू नहीं बहाऊंगा, सिर्फ मुस्कुराऊंगा, आंसू नहीं बहाऊंगा, सिर्फ मुस्कुराऊंगा। भाग्य की कहूंगा कल फिर लौट आऊंगा, कल फिर लौट आऊंगा, कल फिर लौट आऊंगा। हार नहीं मानूंगा, हार नहीं मानूंगा, रार नहीं ठानूंगा, हार नहीं मानूंगा, रार नहीं ठानूंगा।
अपने लक्ष्य में पहुंचने तक, अपने लक्ष्य में पहुंचने तक, अपने लक्ष्य में पहुंचने तक नहीं থামूंगा, नहीं থামूंगा, नहीं থামूंगा। নমস্কার, ফিরে আসবো পরের শনিবার বিকেল 5:30টায়। হারবো না, লড়বো আজ, ভাঙবো না যত বাধা থাক, যতই আসুক ঝোড়ো হাওয়া, পড়বো না ভেঙে আর জয়ের পথে সঙ্গে সুজয়, জয়ের পথে সঙ্গে সুজয়, জয়ের পথে সঙ্গে সুজয়, জয়ের পথে সঙ্গে সুজয়। ভরসা আমাদের সাথে আছে যে সুজয়, হার মানবে সব বাধা, কাটিয়ে সব পরাজয়, জয়ের পথে সঙ্গে সুজয়, জয়ের পথে সঙ্গে সুজয়, জয়ের পথে